আপনারা সবাই ভালো আছেন? আজকের এক্সামের কোশ্চেন কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের এক্সামের কোশ্চেন কেমন ছিল একজন বলেন। খুব তো কঠিন হওয়ার কথা না। কঠিন ছিল না। তো অনেকেই দেখলাম 28, 29 করে পাইছেন আপনারা। হয়তো কোশ্চেন সহজই ছিল মনে হয়। আচ্ছা, আমরা একটু সলভ করি তাহলে দেখি। Each of the Olympic athletes dash for months, even years. তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে হতে পারে? যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, কোন এক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটাই আছে, অ্যান্সার হবে তাহলে হচ্ছে হ্যাজ বিন ট্রেনিং। কারণ কি, ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, হ্যাঁ, এদের পরে নাউনটা প্লুরাল হইলেও ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে ওয়্যার প্লুরাল ভার্ব, হ্যাভ প্লুরাল ভার্ব, হ্যাঁ, শুধু হ্যাজ সিঙ্গুলার ভার্ব। আর উইল বি ট্রেনিং কেন নিতে পারবো না? কারণ এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস টেন্স, হবে না। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিতে হবে আমাদের। কারণ কি, পরের পরে দেখেন টাইমের উল্লেখ আছে, হ্যাঁ? তাহলে ফর প্লাস টাইমের উল্লেখ থাকলে স্বাভাবিকভাবে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি। তো অ্যান্সার হবে হ্যাজ বিন ট্রেনিং। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা কয়েকজন ভুল করেছেন। আচ্ছা, কোশ্চেনটা দেখেন, বলছে এ স্মল ভাইয়া সাইজ। প্লুরাল আর সিঙ্গুলার? হ্যাঁ বলেন। জি ভাইয়া, হ্যাভ প্লুরাল আর হ্যাভ সিঙ্গুলার? আপনি জানেন না কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার ভার্ব? আমার বইয়ের প্রথম পেজটা পড়ে ফেলবেন টেন্সের। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ, আর হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে ইজ সিঙ্গুলার, কিন্তু ইস এর পরে নাউনটা প্লুরাল হলো, ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কি? হ্যাজ বিন ট্রেনিং। মনে রাখবেন যে ইস অফ, ওয়ান অফ, আইদার অফ, হ্যাঁ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হইলেও ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ বিন ট্রেনিং। হ্যাঁ, অ্যাডমিশনের শেষ পর্যায়ে এসে আপনারা যদি বলেন যে কোনটা সিঙ্গুলার ভার্ব আর কোনটা প্লুরাল ভার্ব, তাহলে আপনাদের অ্যাডমিশন দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 2। এ স্মল চাইল্ড আর ডাজ হোয়াট এভার হিজ ফাদার ড্যাশ। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে দেখেন হোয়াট এভার, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আপনারা এখনো মিউট আনমিউট করতে শিখেন না। আপনাদের প্রত্যেকবার মিউট আনমিউট করা লাগতেছে, মিউট অল করা লাগতেছে। আপনি মিউট হয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি মিউট হয়ে গেছি, দেখেছি। আচ্ছা দেখেন, হোয়াট এভারের আগের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ভাইয়া একটা সাউন্ড আসতেছে। সাউন্ডটা কেন আসতেছে সেটাই তো ভাবতেছি। এই যে জয়দীপ, আপনি হচ্ছে আহ মিউট হয়ে গিয়েছেন আপনি।
দেখেন হট ইভারের আগের ক্লজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমার বইয়ের দেখবেন হচ্ছে টেন্স অধ্যায়ের শেষে এরকম সিকোয়েন্স অফ টেন্স দেওয়া আছে, ওইটা একটু দেখে নিবেন। হ্যাঁ, ওই সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে হট ইভারের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হট ইভার বা হট কখনো কখনো ক্লজ মার্কারের কাজ করে যখন হচ্ছে দুইটা ক্লজকে যোগ করে। হ্যাঁ, সো প্রথমে আছে ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট, তো পরেও হবে হচ্ছে ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, শুধু কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে আমার সাথে কথা বলবেন। এ স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ। তার মানে বলছে একটা ছোট শিশু তাই করে যা তার বাবা করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে 3 নাম্বার, হ্যাভ ইউ হ্যাড ইওর মিল হবে। কেন হ্যাভ ইউ হ্যাড হবে? কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ বা হ্যাভ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে হচ্ছে হ্যাড। কারণ জানি হ্যাভ এর পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু হ্যাড, সো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। মনে রাখবেন। হ্যালো আব্বা, বুঝলে আজ কোনো সমস্যা? না, অনেক সমস্যা আমাদের, অনেক। ও যখন আহ, আচ্ছা দেখেন, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাঁ হ্যাড হবে। তো অ্যান্সার হচ্ছে ডি। তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 4। এই একজন বলেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আই ড্যাশ দ্য মুভি 4 টাইমস। শোনেন, এক কাজ একাধিকবার করা বোঝাতে, এক কাজ একাধিকবার করা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো অ্যান্সার হবে হচ্ছে আই হ্যাভ ওয়াচড দ্য মুভি 5 টাইমস। এটা হবে হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। তারপরে কোশ্চেন নাম্বার 5, দে হ্যাভ। আনসার কোনটা হবে? কোনটা? 4 নম্বরের। 4 নাম্বার। আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনেন? জি ভাই, আমার নেটে ডিস্টার্ব, শুনতে পারি না আমি আচ্ছা, এক্সপ্লেনেশনটা। হ্যাঁ দেখেন হচ্ছে যে আমি বলতেছি যে এক কাজ একাধিকবার করা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন এখানে একটা মুভি বা মুভিটি সে 4 বার দেখেছে, তার মানে সে একটা কাজ একাধিকবার করেছে। সো আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ওয়াচড দ্য মুভি 5 টাইমস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হ্যাভ হ্যাজ হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 5, দে হ্যাভ লিভড ইন দ্যাট হাউস ড্যাশ দে ওয়ার চিলড্রেন। আমরা কি জানি যে সিন্সের প্রথম অংশ যদি, এই দ্যাট কিন্তু কোনো ক্লজ মার্কার না, এই সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা দে ভি মানে দে হ্যাভ। হ্যাঁ, দের পরে যে অ্যাপোস্ট্রফি দিয়ে ভি মানে দে হ্যাভ লিভড ইন দ্যাট হাউস সিন্স দে ওয়ার, হ্যাঁ, চিলড্রেন। খেয়াল করেন যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু সিন্সের প্রথম অংশ, এখানে খেয়াল করেন, যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এবং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো এটা সিন্সের রুলসে পড়ছে। সিন্স বলছে দে হ্যাভ লিভড ইন দ্যাট হাউস, হ্যাঁ, সিন্স দে ওয়ার চিলড্রেন, যখন তারা শিশু ছিল তখন থেকে তারা ওই হাউসে বাস করেছিল, এরকম বোঝাচ্ছে। সো বি নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে ভাইয়া, দেখেন। হ্যাঁ ভাই বলেন। এখানে 3 নাম্বার দিলে কি ভুল হবে? হোয়েন কোনটা? দিলে কোথায় ভুল হবে? হোয়েন দিলে অবশ্যই ভুল হবে। হোয়েন এর পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় বা পাস্ট টেন্স হয়, আগেরটা পাস্ট টেন্স হয়।
এই হোয়েনের ওই সিকোয়েন্স অফ টেন্স থেকে হোয়েনের 3টে স্ট্রাকচারই দেখে ফেলবেন। হোয়েনের প্রথম অংশ ফিউচার ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। হোয়েনের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হোয়েনের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আপনারা পড়াশোনা না করে পরীক্ষা দেবেন সবাই, হ্যাঁ, নেক্সট থেকে। এখনো অ্যাডমিশনের শেষ পর্যায়ে আপনারা হচ্ছে এখনো এই জিনিসটা জানেন না, যে হোয়েনের রুলস জানেন না, সিন্সের রুলস জানেন না। আচ্ছা দেখেন 6 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, among is a preposition that is used when dash people are involved. among হচ্ছে অনেকের মধ্য, আর between হচ্ছে দুইয়ের মধ্য। যেমন each other কিন্তু দুইয়ের মধ্য, one another অনেকের মধ্য। যদিও each other one another নিয়ে বিতর্ক আছে, হ্যাঁ, কিন্তু among আর between নিয়ে কোনো বিতর্ক নেই, যে দুইয়ের অধিক হইলে হচ্ছে among, আর যদি বলে দুইয়ের মধ্য তাহলে হচ্ছে আমাদের between। কোশ্চেনে এসছে among। among বলতে বোঝায় দুইয়ের থেকে অধিক, দুই না কিন্তু দুইয়ের থেকে অধিক, 3 4 5 6 7 এরকম। তাহলে অ্যান্সার হবে মোর দ্যান 2, দুইয়ের থেকে অধিক। তার মানে যখন দুইয়ের থেকে অধিক মানুষ ইনভলভ থাকে তখন আমরা among এর ব্যবহার করে থাকি। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আচ্ছা, তারপরে দেখেন কোশ্চেন নাম্বার হচ্ছে 7। কি হলো? ওয়েট, একটু অপেক্ষা করেন। আচ্ছা, দেখেন এখন কোশ্চেন নাম্বার হচ্ছে 7। উই কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপস, হ্যাঁ, এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক, না ঠিক আছে। ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন, কি হবে বলেন? নান অফ। আচ্ছা এখানে ওয়ার হবে, হ্যাঁ। আচ্ছা, যাক প্রশ্নে জি ভাই মিস্টেকটা আমি ভাবছিলাম। এখানে বোঝার None. ট্রাই কর। যাক কোশ্চেন দেখলে বোঝা যাবে যে এখানে আসলে কি বসাতে হবে, মিনিংগত দিক থেকেও বোঝা যাবে, হ্যাঁ। আচ্ছা দেখেন বলছে উই কুড নট বাই এনিথিং, আমরা কিছুই ক্রয় করতে পারিনি। বিকজ, কারণ কি, সবগুলো শপই বন্ধ ছিল নাকি, সবগুলো শপ বন্ধ ছিল, সমস্ত দোকান বন্ধ ছিল, এই যে লকডাউনের মধ্যে যেটা হইতেছে, হ্যাঁ। বিকাশের যদি ক্যাশ আউট করতে যায়, বিকাশের দোকান খোলা পাওয়া যাচ্ছে না। তারপরে কোনো কিছু কিনতে যাবেন, অনেক সময় দোকান সবই বন্ধ থাকতেছে। সো খেয়াল করেন এখানে যে উই কুড নট বাই এনিথিং, আমরা কোনো কিছুই ক্রয় করতে পারিনি, কারণ কি, সমস্ত দোকান বন্ধ ছিল, তার মানে কোনো দোকানই খোলা ছিল না। নান অফ দা শপস ওয়াজ ওপেন, সরি ওয়ার ওপেন। আনসার হবে নান অফ দা শপস ওয়ার ওপেন, কোনো দোকানই খোলা ছিল না। হ্যাঁ, এখানে আরো একটু মিস্টেক আছে, কি বলেন তো? একটা প্রশ্ন আছে। এখানে, হ্যাঁ বলেন। জি ভাইয়া, এখানে নান অফ না, আমরা যদি এখানে নানে দাগাই তাহলে তো ওখানে ওয়ার হওয়ার কথা ছিল, তাই না? না, শুধু ওয়ার না, এখানে ওপেন্ড হবে, হ্যাঁ। এখানে আসলে একটু মিস্টেক হচ্ছে, সেটা এখানে ওয়ার সেটা ওয়ার হবে, হ্যাঁ, এখানে ওয়ার সেটাই হবে বলছি এবং এখানে ওপেন্ড হবে। যে এখন তাছাড়া তাছাড়া আমরা আপনি কিন্তু বলেন। পড়েছি যে নো ওয়ান নোবডি কিংবা সামওয়ান সামবডি এরকম কিছু থাকলে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। সেক্ষেত্রে ওয়াজ সিঙ্গুলার দেখে আমি হচ্ছে নো ওয়ান দাগাইছি।
হ্যাঁ, নো ওয়ান আপনি দাগাতেই পারবেন না। কেন? নো ওয়ান কিসের পরিবর্তে বসে? নো ওয়ান মানে হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। ওয়ান, হ্যাঁ, সামবডি, সামথিং, সরি সামবডি, বডি, ওয়ান এইগুলো হচ্ছে আপনার হ্যাঁ, এইভাবেও হচ্ছে আপনার গ্রামাটিক্যালি আসতেছে না। হ্যাঁ, নো ওয়ান দিলেও নো ওয়ান অফ দা শোপস এরকম হয় না। নো শোপস হয়, হ্যাঁ, নো শোপ হয়, কিন্তু নো ওয়ান ভাইয়া বলতে কোনো প্রশ্নটাই তো আপনার ভুল আসলে, কিভাবে হ্যাঁ, কি আমি আইডেন্টিফাই করবে? আমি তো বলেছি যে প্রশ্নে ভুল আছে। সেটা হচ্ছে জি, যে নান অফ দা শোপস ওয়ার ওপেন্ড হবে। হ্যাঁ, কোনো হুম, শোপই খোলা ছিল না। তাহলে হ্যাঁ ঠিক ছিল। হ্যাঁ, তাহলে দেখেন এখানে হবে হচ্ছে নান অফ দা শোপস, হ্যাঁ, ওয়ার ওপেন্ড, কিন্তু নো ওয়ান আপনি দেখাতে পারেন না। নো ওয়ান কোনো ব্যক্তিকে নির্দেশ করে। আচ্ছা, তারপরে অল তো হবেই না, হ্যাঁ, মিনিংগত ভুল। আর নাথিংও হবে না। নাথিং, থিং মানেই হচ্ছে এখানে শোপ, তাহলে নো থিং এভাবে ইউজ করা যাবে না, বা নাথিং ইউজ করা যাবে না। সো এখানে এইভাবে বুঝতে হবে যে উই কুডেন্ট, শোনেন, যখন পরীক্ষার হলে পরীক্ষা দেন তখন প্রশ্নে সামান্য পরিমাণ ভুল থাকতেই পারে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি বলেন আর বিসিএস পরীক্ষা বলেন আর যে ভার্সিটির কোশ্চেনই বলেন, এই যে 100 যদি কোশ্চেনে পরীক্ষা দেন বা 60টা কোশ্চেনে পরীক্ষা দেন, দুই একটা কোশ্চেন এলোমেলো থাকবেই। হ্যাঁ, যেমন বিসিএস পরীক্ষায় দেখা যাচ্ছে দুটো অ্যান্সারই সঠিক, এরকম অপশন থাকে। সেটা প্রশ্নকর্তা কি নিবে সেটার উপর ডিপেন্ড করে, বা কোন অ্যান্সার ইনপুট দিয়েছে, হ্যাঁ, সেটা অনুযায়ী ওএমআর শিট, হ্যাঁ, ক্লিক নিবে আর কি। আচ্ছা দেখেন, উই কুড নট বাই এনিথিং, আমরা কোনো কিছুই ক্রয় করতে পারিনি, বিকজ নান অফ দা শপস ওয়ার ওপেন্ড, কোনো শপই খোলা ছিল না, এজন্য আমরা কিছু ক্রয় করতে পারিনি। আমরা কোনো কিছুই ক্রয় করতে পারিনি, কারণ কি? কোনো শপই খোলা ছিল না। নান অফ দা শপ ওয়ার ওপেন্ড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 ভাইয়া দেখি। এখানে যদি নাথিং দেওয়া হতো তাহলে কি বলতো? হ্যাঁ, নাথিং, মানে নাথিং, নাথিং অফ দা শপ হয় না, হয় নাকি? আচ্ছা, নাথিং বলতে কি বোঝায়? কোন এটা কি কিছুই মিনিং কত ভুল? না। হ্যাঁ, মিনিংগত ভুল। হুম। আচ্ছা, তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 8, দি ডেঞ্জার্স অফ এ স্টর্ম ইনক্লুডস টরেন্টস, রেইন, হাই উইন্ডস এন্ড স্টর্ম সার্জেস। দেখেন এখানেও আপনার কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বোঝাও একটা পরীক্ষা। তাহলে দেখেন এই জায়গায় যে ইনক্লুডসটা দেওয়া আছে, ইনক্লুডসটা ভুল দেওয়া আছে। কি হবে দেখেন, ডেঞ্জার্স, এই যে আপনারা ক্লাস করতে যে মিউট আনমিউট আজও বুঝলেন না। হ্যাঁ, ক্লাস করার সময় আপনাদের এটা মিউট করা থাকবে। আমার কাছে কোশ্চেন করা হয়ে যাবে, তারপরে আবার মিউট করে রাখবেন, শেষ। আচ্ছা দেখেন, এই বছর তো অফলাইন ক্লাসই হয়নি বলা যায়, সবই তো অনলাইন, তো আপনারা এই জিনিসটা কেন বুঝবেন? আচ্ছা, আবার ক্লাসের সময় আপনারা আঁকিবুকিও করেন। আচ্ছা দেখেন, দি ডেঞ্জার্স, কিছু বদমাইশ প্লাবান আসে বেয়াদবি করার জন্য ক্লাস, হ্যাঁ, জন্য যাই মেজাজটা খারাপ হয়। জি, ওই যে একটা গেমিং এর কার্টুন আছে তাই তো, ওটা তাই তো রিমুভ করে দেখলাম। এবার এরকম করলে তো রিমুভ করে দিব, একবার সুযোগ দিই। আচ্ছা দেখেন, সবসময় মনে রাখবেন যে প্রথম কমা বা প্রথম প্রিপজিশনের আগে বাক্যে সাবজেক্ট থাকে। তাহলে প্রথম প্রিপজিশন হচ্ছে, দেখেন, বা এখানে একটা প্রিপজিশন আছে, সেটা হচ্ছে কি অফ। তাহলে প্রিপজিশনের আগে সাবজেক্ট ডেঞ্জার্স, এখানে প্লুরাল, তাহলে ভার্বটাও হবে প্লুরাল, ইনক্লুড, ভার্বটাও হবে প্লুরাল, ইনক্লুড। তাহলে অ্যান্সার হবে INCLUD, ইনক্লুড, কারণ সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9। আচ্ছা দেখেন, এই পজিশনে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া হচ্ছে হোম, হোম কেন নাউন না হয়ে এখানে অ্যাডভার্ব হবে? আসলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কেন অ্যাডভার্ব অফ প্লেস? দেখেন এর পজিশন, দেখেন, খেয়াল করেন, ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ না হয়ে কিন্তু অ্যাডভার্ব হয়।
আর নাউন প্রোনাউন খেয়াল করেন, বিশেষ করে নাউনের কথাটা আমি বলবো, নাউন কিন্তু হচ্ছে প্রিপজিশন। যদি এখানে একটা প্রিপজিশন থাকতো, বিশেষ করে আমাদের হোমের আগে কিন্তু প্রিপজিশন বসে না, হ্যাঁ। আচ্ছা, যদি হচ্ছে এখানে প্রিপজিশন থাকতো হোমের আগে, হ্যাঁ, আর হোমের আগে তো প্রিপজিশন বসে না, সো এখানে আমাদের নাউন হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ। সো অ্যান্সার হচ্ছে কাম অন ইটস হোম টু গো হোম। তাহলে হোম এখানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা জানি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু লিঙ্কিং ভার্ব বাদে অন্য যে ভার্ব গুলো আছে সেই ভার্বের পরে কিন্তু আমাদের অ্যাডভার্ব বসে। আচ্ছা, তো এটা হোম অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, হ্যাঁ। আমাদের লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যেগুলো লিঙ্কিং ভার্ব আমরা তো জানি, আমরা ক্লাসেও শিখেছি, হ্যাঁ। আর যদি লিঙ্কিং ভার্ব না থেকে অন্য ভার্ব থাকে, এগুলোকে আমরা রেগুলার ভার্ব বলি। সো গোর পরে আমাদের হোম এখানে হচ্ছে অ্যাডভার্ব। দেখেন আমি যদি একটা উদাহরণ বলি, হ্যাঁ, যে হচ্ছে হি ওয়ার্কস স্লোলি, তাহলে ওয়ার্কস তো কোনো লিঙ্কিং ভার্ব নয়, এটা হচ্ছে রেগুলার ভার্ব। তো ওয়ার্কস এর পরে এই যে স্লোলি, এটা একটা অ্যাডভার্ব, হ্যাঁ। সো এখানে গোর পরে কিন্তু এই যে হোম, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে দেখেন হচ্ছে কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে এসছে। দি ইয়ং entrepreneur as well as her sales team members dash prize praise। আচ্ছা, এখন দেখেন খেয়াল করেন, ইয়ং entrepreneur, হ্যাঁ। ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ, একজনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে ভাইয়া, ওই যে একটু হ্যাঁ, সাউন্ড ওকে করতেছে। ওকে, হচ্ছে রিমুভ করে দিলাম, হ্যাঁ দিয়েছি, ওকে রিমুভ করে দিয়েছি। কেউ কেউ আপনার জীবনের সময়ের মূল্য বুঝবে না, হ্যাঁ, বা অন্যের ভালো অনেকেই চায় না, এখানে এরা কেউ মনে হয় ভাইয়া এরা হলো ফার্স্ট acceptable। করতে আসতেছে মনে হয় এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, অ্যাকম্পেইনড বাই, অ্যাকম্পেইনড উইথ, হ্যাঁ। এইগুলোর আগে, এইগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এদের আগের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, দি ইয়ং এন্টারপ্রেনার, এটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, আর ভার্ব সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটার অর্থ হচ্ছে যে এই ইয়ং এন্টারপ্রেনার, হ্যাঁ, প্রশংসা পাওয়ার যোগ্য। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, আবার অনেকের কনফিউশন হয় এই কোশ্চেনে, যে হচ্ছে যে ভাইয়া এটা তো সি নাম্বারও হচ্ছে সিঙ্গুলার ভার্ব আছে, কেন এটা হবে না? এটা মিনিংগত ভুল, হ্যাঁ। হি গোস টু স্কুল, তাহলে হচ্ছে সে স্কুলে যায়, এরকম মিনিং দিলে, বা হচ্ছে যোগ্য, এরকম মিনিং দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, হ্যাঁ। মিনিংগত ভিন্নতা আসে, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু কিছু চেনার উপায় থাকে, ওইগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেওয়া যেত এইসব ধরনের, এই ধরনের কোশ্চেনে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 11, দি কারেক্ট স্পেলিং ইজ, তাহলে এখানে সঠিক বানান কি? বি। বি। বি হবে। ভাইয়া আপনি আনমিউট হয়ে আছেন। হ্যাঁ, তাহলে দেখেন ট্রান্সফিগারেশন বানান হচ্ছে TRANSFIGURATION। ট্রান্সফিগারেশন শব্দের অর্থ হচ্ছে আকার পরিবর্তন।
ট্রান্সফিগারেশন বানানটা একটু খেয়াল রাখবেন, আপনাদের ভুল হয়ে যায়, ফিগার বানান FIGER দিয়ে দেন, হবে না কিন্তু, ফিগার বানান এখানে FIGUR, হ্যাঁ, তাহলে TRANSFIGURATION, হ্যাঁ, ট্রান্সফিগারেশন। আচ্ছা শোনেন, বানানের ক্ষেত্রে আমার বইয়ের যে 2 পেজ আছে, এই 2 পেজ পড়লেই হবে, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখেন, নো স্পেলিং মিস্টেক অকার্স ইন, কোনো স্পেলিং মিস্টেক হয়নি কোথায়? মিসেলেনিয়াস, হ্যাঁ সি নাম্বার, MIS, মিস বানান আজকে থেকে MIS মনে করে রাখেন এই বানানের ক্ষেত্রে। মিস, সেল মানে কোষ বা সেলফোন, SELL সেল, তারপরে হচ্ছে ANE, হ্যাঁ এখানে অ্যানি বানান কিন্তু ANE, খেয়াল রাখবেন, আবার US না কিন্তু, OUS। তাহলে তাহলে খেয়াল করেন, মিসেলেনিয়াস বানান হচ্ছে MISCELL, হ্যাঁ ANEOUH, সি নাম্বার অপশন কারেক্ট। তারপরে 13 নাম্বার দেখেন, সুপারসিড, SUPERSED, সুপারসিড, তাহলে ডি নাম্বার হবে, হ্যাঁ SUPERSED মনে রাখবেন, হ্যাঁ এই বানানটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়, CED দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে আজকে থেকে মনে করে রাখবেন যে হচ্ছে সুপারসিড বানান SUPE, হ্যাঁ PERSED, সুপারসিড। সুপারসিড মানে হচ্ছে বাতিল করা, হ্যাঁ, বা কোনো কিছু রদ করা, রহিত করা। তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 14। আচ্ছা এই কোশ্চেনটা অনেকের ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি যে হচ্ছে সব ক্ষেত্রেই জানি যে বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি দিলে হয়ে যাবে, না, সব ক্ষেত্রে কিন্তু আমাদের বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি দিলে হবে না। যদি বি ইউজ টুর অর্থ, বি বলতে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি ইউজ টুর অর্থ হচ্ছে ব্যবহার করা হয়, তাহলে এরপরে কি হবে বলেন তো? ভার্বের বেস ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। বি ইউজ টুর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখেন 80%-এরও অতিরিক্ত বাজেট কিসের? ইউনাইটেড নেশনের, জাতিসংঘের 80%-এরও জাতিসংঘের বাজেটের 80%-এরও অতিরিক্ত, হ্যাঁ বলছে ইজ ইউজড ব্যবহার করা হয়, ইজ ইউজ টু সাপোর্ট করতে দি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ মেম্বার নেশনদের, হ্যাঁ উন্নয়নে, হ্যাঁ উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হবে হচ্ছে কি ইজ ইউজ টু সাপোর্ট, বি নাম্বার অপশন কারেক্ট, বি নাম্বার অপশন কারেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 15, হ্যাঁ এগুলো কিন্তু গ্রামার অনেকগুলো গ্রামার একই সাথে জড়িত থাকতে পারে, হ্যাঁ কোশ্চেন বুঝতে গেলে অনেকগুলো ভাইয়া, গ্রামার। হ্যাঁ বলেন। ব্যবহার করা ছাড়া অন্য কোনো অর্থ বোঝালে কি মানে ভার্ব না আর কি ইউজ অন্য কোনো অর্থ বোঝালে, অভ্যস্ত থাকা অর্থে বোঝালে বি ইউজ টুর পরে আইএনজি হয়। যেমন রহিম ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, রহিম অতীতকালে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, হ্যাঁ রহিম ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। কিন্তু আপনি যদি বলেন যে ইনসুলিন ইজ ইউজ টু প্রিভেন্টিং ডায়াবেটিস, কি হবে বলেন তো? যে ইনসুলিনকে অভ্যস্ত থাকে ডায়াবেটিস প্রতিরোধ, ইনসুলিনকে ব্যবহার করা হয় ডায়াবেটিস প্রতিরোধে, ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে ইনসুলিন ইজ ইউজ টু প্রিভেন্ট ডায়াবেটিস, এরকম হবে। আচ্ছা এখন 15 নাম্বার, যে although the scientific community had hoped that the field of transplantation, তাহলে হ্যাড হোপ মনে রাখবেন, দ্যাটের আগে যদি কখনো হ্যাড হোপ হয়, তাহলে দ্যাটের পরে যে সাবজেক্ট থাকে, এখানে ফিল্ড কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্টের পরে উড প্লাস ভার্ব ওয়ান হয় সব সময়, হ্যাঁ এই কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে একবার এসছে, যে দ্যাটের আগে হচ্ছে হ্যাড হোপ থাকলে দ্যাটের পরে সাবজেক্টের পরে উড প্লাস ভার্ব ওয়ান হয়। সো আমাদের অ্যান্সার কি হবে বলেন তো? এখানে প্রোগ্রেস কিন্তু নাউন না, প্রোগ্রেস কিন্তু ভার্ব, উন্নতি করা, তাহলে অ্যান্সার হবে উড প্রোগ্রেস। হ্যাঁ এটা মনে রাখবেন যে এটা আমি একটু কনফিউজ ছিলাম, হ্যাঁ এটা আমি একটু অনেকেই কনফিউজ ছিলাম। কিন্তু দেবে, হ্যাঁ যে এক পাশে পাস্ট বা পাস্ট পারফেক্ট আছে, অপর পাশে পাস্ট টেন্স দিয়ে দিই, ভুল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ পাস্ট টেন্সই হবে, কিন্তু এটা হবে উড প্লাস ভার্ব ওয়ান, উড প্রোগ্রেস হবে, উড প্রোগ্রেস। আচ্ছা তারপরে দেখেন হচ্ছে 16 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকেই ভুল করে থাকবেন, অনেকেই মোর ইফিসিয়েন্ট দিয়ে রাখবেন, হ্যাঁ এই যে লিঙ্কিং ভার্ব, হ্যাঁ যদি আপনারা না চেনেন, হ্যাঁ তাহলে ভুল হয়ে যাবে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু লিঙ্কিং ভার্ব যদি না হয় তাহলে কিন্তু অ্যাডভার্ব হবে। দেখেন এই কোশ্চেনে আমাদের হচ্ছে এই যে ভার্ব,
এখানে হচ্ছে আমাদের ভার্ব কোনটা, রেজ, RAISE, রেজ। রেজ কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, RAISE, রেজ। আর ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু RISE, রিচ। হ্যাঁ, এটার উচ্চারণও এরকমই হয়, রাইস, রাইস, রাইজ আপ, এরকম। হ্যাঁ, তাহলে দেখেন এই RAI, রাইজ, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু অবজেক্ট গ্রহণ করেছে, দেখেছেন? এই দেখেন, হ্যাঁ, দি ন্যাপ অন ওভারস উইথ ক্লথ, এটা হচ্ছে, এটা অবজেক্ট গ্রহণ করেছে। হ্যাঁ, দি ন্যাপ, দি ন্যাপ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট গ্রহণ করছে, তার মানে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব হোক আর যে ভার্ব হোক, এটা তো লিঙ্কিং ভার্ব তো না। লিঙ্কিং ভার্ব থাকলে আমরা মোর ইফিসিয়েন্ট নিতে পারতাম, যেহেতু লিঙ্কিং ভার্ব না, সো আমাদের রেগুলার ভার্বের পরে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে আবার দেন আছে, আর দেন থাকলে তো মোর হবে। তাহলে মোর যে হবে তা নয়, আমি বলতেছি যে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর, মোর। হ্যাঁ, তাহলে মোর ইফিসিয়েন্টলি হবে, অ্যান্সার হবে মোর ইফিসিয়েন্টলি। কারণ আমরা জানি ইফিসিয়েন্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইফিসিয়েন্ট। এখন দেখেন মোর ইফিসিয়েন্টলি, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব না, সো এদের পরে অ্যাডভার্ব হবে। হ্যাঁ, তাহলে ইফিসিয়েন্টলি হবে। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 17। হ্যাঁ, কি হবে বলেন তো? এটার অ্যান্সার খুব সহজ। হ্যাঁ, যে হচ্ছে নোর পরে নাউন বসে, হ্যাঁ, আর নটের পরে স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ বসে। হি ইজ ডি নট হবে। ইজ নট গুড, আর নাউন হ্যাঁ পরে, নোর পরে নাউন বসে। হ্যাঁ, হ্যাঁ, বলে যে আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো বুক। হ্যাঁ, তাহলে নো শেপ, হ্যাঁ, নো শেপ, অর্থাৎ দে হ্যাভ নো শেপ, তাদের কোনো আকার ছিল না। এখন নাউন তো শেপ, হ্যাঁ, নোর পরে নাউন, আর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনিট। যেমন আই হ্যাভ নো পেন, হ্যাঁ, আমি যদি বলি আই হ্যাভ নো রেড পেন, তাহলে নোর আগে, হ্যাঁ, নোর পরে নাউন বসে, আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি, both liquids and gases flow freely from a container because they have no definite shape. তারপরে কোশ্চেন নাম্বার 18। ভাইয়া আগেটা আরেকবার একটু বলবেন? এটা একটু বললে ভাই ভালো তো। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বলতেছি। দেখেন, আমাদের স্বাভাবিকভাবে এই রুলসটা মনে করে রাখবেন এইভাবে, যে নোর পরে কিন্তু আমাদের নাউন বসে। হ্যাঁ, নো যেখানেই বসাবেন না কেন, নোর পরে একটা ওয়ার্ড বসালে সেটা অবশ্যই নাউন হবে। হ্যাঁ, তাহলে দেখেন নো শেপ, নো, আই হ্যাভ নো পেন, তাহলে নো পেন, নোর পরে হচ্ছে নাউন। তাহলে নোর পরে আমরা শেপ বসাতে পারি। হ্যাঁ, তাহলে শেপ অর্থ হচ্ছে আকার, এটা একটা নাউন, নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনিট একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আপনি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ দুইটা উচ্চারণই করতে পারেন, একটা ব্রিটিশ অ্যাকসেন্ট, একটা আমেরিকান অ্যাকসেন্ট। আচ্ছা, তাহলে দেখেন নো ডেফিনিট শেপ। এখন খেয়াল করেন যে হচ্ছে নোর পরে আমাদের নাউনটা বসে গেল শেপ, আর নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, আমরা জানি এর স্ট্রাকচার হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে। তো এইখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যে আই হ্যাভ নো পেন, আমি বললাম না যে আই হ্যাভ নো রেড পেন, আমার কোনো লাল কলম নাই, তাহলে রেড এখানে একটা অ্যাডজেক্টিভ ওই প্যাটার্নে। হ্যাঁ, আর নো, নটের ক্ষেত্রে কি হয়, নটের পরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসে স্বাভাবিকভাবে, যে আই এম নট গুড, আই এম নট ব্যাড। হ্যাঁ, এরকম। আচ্ছা, নান, আচ্ছা, ওটা নান সিঙ্গেল, রুলসটা সিঙ্গেল হবে না এরকম। ভাইয়া? হ্যাঁ, ওটা শুধু সিঙ্গেল হবে, মানে মানে ওটা নট গুড এরকম। হ্যাঁ, হ্যাঁ, নট ডেফিনিট এরকম বলা যেত, ভাইয়া বাট এখানে তো ডেফিনিট এখানে বলা। তো মানে এখানে সেইপটা অ্যাডজেক্টিভ না, তাহলে তো নট হয়, নো কিভাবে হয়? সেটা আমি আর বলেছি। শেপ কি, শেপ? মানে ডেফিনিট অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের আগে তাহলে কেন এখানে নো হবে? এখানে তো নট হওয়ার কথা। আচ্ছা, আপনাকে আমি খুব ভালো করে বোঝালাম যে, যে আই হ্যাভ নো পেন, হ্যাঁ, মানে আমার কোনো কলম নেই। অ্যাডজেক্টিভের আগে কি অ্যাডভার্ব বসতে পারে না? হ্যাঁ আপনি পারি। মনে করেন ডেফিনিট নাই, বাদ দেন, তাহলে নো শেপ, তাহলে না, না হচ্ছে শেপ হচ্ছে নাউন, নাউনের আগে একটা ওয়ার্ড যদি বসে তাহলে অ্যাডজেক্টিভ বসবে। যদি আমরা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে কি করি, হ্যাঁ, আমরা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে বলি যে হচ্ছে দ্য ম্যাঙ্গো টেস্ট ব্যাড, তাহলে ব্যাড একটা অ্যাডজেক্টিভ, রাইট? কারণ আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তাহলে দি ম্যাঙ্গো টেস্ট ব্যাড, আমরা বলতে পারি না এরকম দি ম্যাঙ্গো টেস্ট ভেরি ব্যাড। তার মানে কি, যে লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডভার্ব বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভই বসছে শেষে, কিন্তু অ্যাডজেক্টিভের আগেও অ্যাডভার্ব বসতে পারে।
এখানে নোর পরে নাউন তো বসছেই, আর নাউনের আগে যদি একটা ওয়ার্ড আপনি বসান তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে হচ্ছে নো ডেফিনিট শেপ, তার মানে হচ্ছে নো শেপ, আকার নেই, কোনো নির্দিষ্ট আকার নেই, নো ডেফিনিট শেপ। নোর পরে আর নাউনই এখানে বসছে, নো শেপ। এখানে যদি অ্যাডজেক্টিভ থাকলে শুধু শুধু অ্যাডজেক্টিভ থাকলে তবেই কি তার আগে নট হতো? হ্যাঁ, নট ডেফিনিট। নট ডেফিনিট কে আমরা ইনডিফিনিট বলতে পারি। দে হ্যাভ ইনডিফিনিট, দে হ্যাভ মানে নট এখানে নাউন আছে তাই এখানে নো হবে, তাই না? গুড। এই যে এতক্ষণ পরে হচ্ছে নো শেষে শোনেন, আপনার বলে না যে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তো আর্টিকেলের পরে তো আরো অনেক ওয়ার্ড থাকতে পারে, ওই পরে ভার্ব, তারপরে আরো বাক্যের অবজেক্ট অনেক কিছু থাকতে পারে, কিন্তু আর্টিকেলের পরে আপনার ওয়ার্ডটা খুঁজতে হয় নাউন, কারণ আর্টিকেলের সাথে নাউনের সব থেকে সম্পর্ক জড়িত বেশি। সেটা কি, যে হচ্ছে এ পেন, দেখেন আর্টিকেলের পরে নাউন, তাহলে এ রেড পেন বা হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ এ বয়, প্রথম তো এটা হি ইজ এ বয়, তারপরে না আমরা বলি হি ইজ গুড বয়, হি ইজ এ ভেরি গুড বয়। তো আপনি বসাচ্ছেন সিকোয়েন্স অনুযায়ী, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। হি ইজ নট এ, হি, আমরা কি বললাম, হি ইজ এ ভেরি গুড বয়, তাহলে বয়ের আগে গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ভেরি অ্যাডভার্ব, তো সিকোয়েন্স অনুযায়ী বসানো যায়। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন 18 নাম্বার কোশ্চেন। 18 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যা কেউ বলেন তো, এদিকে খেয়াল করেন, না আপনাদের বলার দরকার নেই, আমি বলি, আপনারা বললে অনেক সমস্যা করেন ক্লাসে মাঝে মাঝে, আপনাদের যেটা সমস্যা সেটা আমাকে বলেন। আচ্ছা দেখেন, খেয়াল করেন যে হচ্ছে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হয়। হ্যাঁ, দেখেন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কেমন ভার্ব হয়, আমি যদি বলি ইট ইজ আই হু অ্যাম এ টিচার, ইট ইজ হি হু ইজ এ টিচার, ইট ইজ দে হু আর গোয়িং টু স্কুল বা হু আর গোয়িং টু দ্য ক্লাস। এখন খেয়াল করেন যে তাহলে হচ্ছে ইট ইজ আই যখন বললাম হুর পরে অ্যাম হয়ে গেল, ইট ইজ আই হু অ্যাম। আবার যখন বলতেছি ইট ইজ হি হু ইজ, তাহলে সি নাম্বার অপশনটা একটা ভুল অপশন। কেন ভুল অপশন, এটা শোনেন, আপনারা আগে যদি আপনারা সঠিক অপশন চিনে গেলে তো খুবই ভালো, যদি সঠিক অপশন ইজিলি গেস না করতে পারেন তাহলে ভুল অপশন গুলো বাদ দিবেন, তাহলে আপনি সঠিক অপশনের কাছে চলে যেতে পারবেন। হ্যাঁ, এটা এটা একটু খেয়াল করেন যে হচ্ছে, হ্যাঁ দেখেন যে এই অপশন গুলো কেন হবে না আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে দিই। হ্যাঁ, খেয়াল করেন যে হচ্ছে এই দেখেন এই যে রিলেটিভ প্রোনাউন হুর আগে আছে মোস্ট, কি আছে বলেন তো এখানে, মোস্ট আর ক্রিটিক্স। হ্যাঁ, আর্ট ক্রিটিক্স, ক্রিটিক্স মানে সমালোচনাকারীদের বোঝায়, তাহলে সমালোচনাকারীরা এখানে অনেকজন। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে প্লুরাল হলে এখানে ওয়াজ হওয়া উচিত ছিল, সরি ওয়ার হওয়া উচিত ছিল, যেহেতু এখানে প্লুরাল, সো এখানে অ্যান্টিসিডেন্ট প্লুরাল, মানে হুর আগে নাউন বা প্রোনাউন প্লুরাল, সো এখানে ভার্বটা ওয়ার হওয়া উচিত ছিল, সো এটা ভুল। হ্যাঁ, এখন দেখেন এ নাম্বার অপশন কেন ভুল। হ্যাঁ, এ নাম্বার অপশন কেন ভুল, খেয়াল করেন যে হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করা যাচ্ছে, দেখেন এটা দিলেই হয়ে যায়। হ্যাঁ, এটা কেন হবে না আমি বলে দিব, খেয়াল করেন যে গিলবার্ট স্টুয়ার্ট ইজ কনসিডার্ড বাই মোস্ট আর ক্রিটিক্স ড্যাশ দা ড্যাশ। হ্যাঁ, তো আমাদের সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসালেই হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে আর ক্রিটিক্স অনেকজন এবং সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দি বসালি হয়ে যাচ্ছে। তাহলে দেখেন গিলবার্ট স্টুয়ার্ট ইজ কনসিডার্ড বাই মোস্ট আর ক্রিটিক্স, হ্যাঁ, দ্য গ্রেটেস্ট পোর্ট্রিয়ট প্রিন্টার ইন দ্য নর্থ, হ্যাঁ, নর্থ আমেরিকান কলোনিজ। এখন দেখেন একটা সিম্পল সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্স কমপ্লিট করা যায় তাহলে ওখানে যদি অপশনে, হ্যাঁ অপশনে কমপ্লেক্স সেন্টেন্স যদি সঠিকও থাকে তাও কিন্তু আপনি বসাতে পারবেন না, আর এখানে তো ভুলই আছে। কারণ দেখেন গ্রেটেস্ট এর আগে আমাদের হচ্ছে দি নেই, এই এ নাম্বার অপশনটা বসালেই সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দি দরকার হয়, বি নাম্বার অপশনটা বসালেও আমাদের দি দরকার হয়। হ্যাঁ, এবং যদি দি থাকতো তাও আমাদের ভুল হয়ে যেত। কেন, মানে ভুল হতো না, আমাদের অনেক সময় কি হয় যে দি যদি এখানে এরকম অপশনে যদি কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স দুইটাই সঠিক থাকে তবুও আমাদের সিম্পল সেন্টেন্সটাই নিতে হবে, এটা মনে রাখবেন। যে আপনাকে যদি বলে যে আপনার নাম কি, বা হচ্ছে আপনি এভাবে যদি বলতে পারেন যে দিস ইজ রহিম, তাহলে আপনাকে এইভাবে বলার দরকার নেই যে দিস ইজ হি হু ইজ রহিম। হ্যাঁ, দিস ইজ রহিম এইভাবে বলে দিবেন। যাই হোক, এখানে আমি বোঝানোর স্বার্থে আপনাদের এত কথা বললাম। হ্যাঁ, তবে এইটা ভুল কেন, এটা হচ্ছে এই যে হুর আগের অ্যান্টিসিডেন্ট প্লুরাল, তো এখানে ওয়ার হওয়া উচিত ছিল।
হ্যাঁ এখানে দি আছে, এটা ঠিক আছে। এই দুটো ভুল কেন? কারণ সুপারলেটিভ দিক দিয়ে আগে দি নেই এখানে। হ্যাঁ এই দুইটা অপশনে, সো অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার অপশন। আচ্ছা তারপরে দেখেন হচ্ছে 19, an unmarried woman is called dash। হ্যাঁ এই যে যারা ওম্যান, ওম্যান মানে মহিলাদের বোঝায়। হ্যাঁ সেটা হচ্ছে কি, যারা যে মহিলারা বিয়ে করেনি তাদেরকে বলে আনম্যারিড ওম্যান, আর এদেরকেই বলে স্পিনিস্টার, কুমারী নারী, মানে কুমারী মহিলা, মানে চিরকুমারী বলে আসলে। মহিলা বা বালিকা, বালিকা বললে ভুল হবে, এখানে হচ্ছে এদেরকে চিরকুমারী বলে, স্পিনিস্টার। অ্যান আনম্যারিড ওম্যান ইজ কল্ড স্পিনিস্টার। হ্যাঁ বি নাম্বার অপশন কারেক্ট। তারপরে দেখেন 20 নাম্বার কোশ্চেন। হ্যাঁ নাফসাল, নাফসাল শব্দের কার সাথে সম্পর্কযুক্ত? বিবাহের সাথে, বিবাহ সংক্রান্ত। নাফসাল মানে হচ্ছে বিবাহ সংক্রান্ত, তাহলে অ্যান্সার কি হবে? ম্যারেজ। তারপরে দেখেন এ ড্যাশ ইজ সামওয়ান হু সিস এ ক্রাইম বিং কমিটেড, মানে বলছে একজন ব্যক্তি যে দেখে, হ্যাঁ কারো ক্রাইম কমিটেড হওয়াকে দেখে। হ্যাঁ তাহলে এ উইটনেস ইজ সামওয়ান হু সিস এ ক্রাইম বিং কমিটেড, তার মানে যে একটা যে কোনো অপরাধ, অপরাধ সংগঠিত হওয়া দেখে তাকে বলে উইটনেস, সাক্ষী। তাহলে এ উইটনেস ইজ সামওয়ান হু সিস এ ক্রাইম বিং কমিটেড। অ্যান্সার কিন্তু সি নাম্বার হবে। হ্যাঁ অনেকেই ভুল করে থাকবেন, অনেকেই ক্রিমিনাল দিয়ে দিবেন। আচ্ছা দেখে যে সে হচ্ছে অবশ্যই উইটনেস, সাক্ষী। তারপরে আর যে করে সে হচ্ছে ক্রিমিনাল। আচ্ছা দেখেন ইট ইজ নট ড্যাশ ফর এ ম্যান টু বি কনফাইন্ড টু দ্য পারসিউট অফ ওয়েলথ। এই কোশ্চেনটা গুগলে যদি কেউ সার্চ দেয় দেখবেন প্রায় 3-4টে অপশন যা আছে প্রায় সবই আসে। কি হবে বলেন তো এটার অ্যান্সার? আপনাদের একটু অভিমত ব্যক্ত করার। হেলদি ইজি। ইজি হবে। হেলদি হ্যাঁ? ভাই। হেলদি হবে ইজির আগে তো একটা মানে এই কোশ্চেনটার প্যাটার্নে একটা কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন না, একটা সেন্টেন্স ব্যাখ্যা, একটা সেন্টেন্স লেখা হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। হ্যাঁ ওইটা যদি কেউ আমার কাছে দেখতে চান তাহলে আমাকে ইনবক্স করেন ক্লাসের পরে, আমি দেখাই দিবানে। হ্যাঁ হ্যাঁ এই কথা শোনেন, এই মিউট করেন, আপনাদের অ্যান্সার আমি শুনেছি, মিউট করেন। এই মিউট করতে বলা হয়েছে আপনাদের। তো যদি এই কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই ক্লাসের পরে হচ্ছে আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ তাহলে আমি ওই জিনিসটা আপনাদের দেখিয়ে দিব। শোনেন এই কোশ্চেনটায় কি কনফিউশন, সেটা হচ্ছে এই পসিবল আর হচ্ছে হেলথি। হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আমাদের প্রবলেম থাকে, মনে রাখবেন। হ্যাঁ এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখা উচিত। সেটা কি? এটার অর্থ আমাদেরকে বুঝতে হবে। এটার অর্থ যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ আচ্ছা সেটা অর্থ দেখেন, ইট ইজ নট ড্যাশ ফর এ ম্যান টু বি কনফাইন্ড টু দ্য পারসিউট অফ ওয়েলথ। হ্যাঁ যে বলছে এটা অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর বলতে মানে একবারে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা কোনো হচ্ছে খারাপ ফুড এই জাতীয় কিছু বোঝাচ্ছে না কিন্তু। হ্যাঁ এটা কি বোঝাচ্ছে এটা একটু ভালো করে বুঝতে হবে, যে সম্পদের পেছনে দৌড়ানো মঙ্গলজনক নয় এরকম বোঝাচ্ছে। বলছে ইট ইজ নট হেলথলি ফর এ ম্যান, একজন মানুষের জন্য মঙ্গলজনক নয় টু বি কনফাইন্ড টু দ্য পারসিউট অফ ওয়েলথ। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি, ইট ইজ নট হেলথলি দ্য ওয়ে শি ক্লিং টু দ্য পাস্ট। হ্যাঁ এটা খুবই খুবই অস্বাস্থ্যকর যে হচ্ছে কি যে কোনো আপনি যদি বিগত কোনো ভুলের পেছনে লেগে থাকেন বা কোনো এইটাকে বোঝাচ্ছে। এটা খুব এটা ঠিক নয় মোটেও, এটা বোঝাচ্ছে। আচ্ছা হ্যাঁ এখানে আপনার অনেকগুলো এই যে হচ্ছে আপনার অক্সফোর্ড ডিকশনারি বা হচ্ছে আপনার লংম্যান এটার খুব ব্যাখ্যা দিয়েছে যে হেলথি ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন তখন এর অর্থ কি দাঁড়ায়। আচ্ছা তাহলে এটা মোটেও হচ্ছে কি মঙ্গলজনক নয়, মানে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বলা ভুল হবে, এটা মঙ্গলজনক এখানে অর্থ এসে।
হ্যাঁ, যে এটা হচ্ছে কোনো রকমই মঙ্গলজনক নয় একজন মানুষের পক্ষে অর্থের পেছনে ছোটা। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে? টু বি কনফাইন্ড টু দ্য পারসিউট অফ ওয়েলথ। তাহলে ইট ইজ নট হেলথি ফর এ ম্যান টু বি কনফাইন্ড টু দ্য পারসিউট অফ ওয়েলথ। হ্যাঁ, এ নাম্বার হবে। তারপরে দেখেন কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 এর অ্যান্সার কি হবে আমি বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, যে হচ্ছে আমরা জানি যে হু আর হুম এরা ব্যক্তির পরিবর্তে বসে। দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসতে পারে, বা ব্যক্তি বস্তু বোঝা না গেলেও অনেক সময় দ্যাট বসে। আর হুইচ, হুইচ সবসময় বস্তুর পরিবর্তে বসে। যদি কোনো সেন্টেন্সে দেখেন যে হচ্ছে বস্তু বোঝা যাচ্ছে একবার স্পেসিফিক, তখন হুইচ বসাতে হয়। যেমন দিস ইজ দ্য পেন হুইচ ইজ রেড। আবার হুইচ অপশনে না থাকলে আপনি দেখতে দিতে পারেন দিস ইজ দ্য পেন হুইচ ইজ রেড, সরি দ্যাট ইজ রেড। হুইচ থাকলে অবশ্যই হুইচ দিবেন। আর এখানে দেখেন এই কোশ্চেনটা, হ্যাঁ, প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। শোনেন, হু সবসময় সাবজেক্টিভ প্রোনাউন, আর হচ্ছে হুম সবসময় কি অবজেক্টিভ প্রোনাউন। তাহলে খেয়াল করেন যে হুম, হ্যাঁ, প্রিপজিশনের পরে অবজেক্ট বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন দি ওয়ার্ক ইজ ডান বাই হিম, তাহলে প্রিপজিশনের পরে কোন প্রোনাউন বসে? অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে এখানে অবজেক্টিভ প্রোনাউন বসবে। মঞ্জুর উইথ হুম আই ওয়ার্ক, মঞ্জুর যার সাথে আমি কাজ করতাম, হেল্প মি, হ্যাঁ, যে আমাকে সাহায্য করেছিল। এখন খেয়াল করেন এই জিনিসটা, যে সে হচ্ছে কি এখানে দুইটা ক্লজকে যোগ করার জন্য অবশ্যই একটা ক্লজ মার্কার লাগবে। সো হুম এখানে একটা ক্লজ মার্কার হিসেবেও কাজ করেছে কিন্তু, হ্যাঁ। সো এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের, যে হচ্ছে প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়, হ্যাঁ। আরেকটা জিনিস কি, এখানে অর্থ হচ্ছে কাকে বা যার, এরকম অর্থ দিলে হুম ইউজ করতে হয়। হু মানে কে, দ্যাট মানে যে, হ্যাঁ, হুইচ মানে কোনটি, হুজ মানে কার, হ্যাঁ, এরকম মিনিং গুলো মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, তাই কিন্তু ভুল হয়ে যায়। তারপরে হচ্ছে 24 নম্বর কোশ্চেন, টু হ্যাঁ রেজ ব্রো, হ্যাঁ, বলেন। বা এখানে আই হেল্পড মি এই জিনিসটা বুঝি নাই আই হেল্প মি, 23 নম্বরে। আরে আই তো হবে না এই জায়গায়। কেন হচ্ছে মঞ্জুর উইথ আই ওয়ার্ক, হ্যাঁ, হেল্প মি, তার মানে মঞ্জুর আমাকে সাহায্য করছিল, এখানে আইটা হবে না, হ্যাঁ। আমি আপনাকে একটু আগেই তো বললাম যে আইটা হবে না, যে কি, হ্যাঁ, যে মঞ্জুর উইথ হুম আই ওয়ার্ক হেল্প মি, মঞ্জুর যার সাথে আমি কাজ করতাম সে আমাকে সাহায্য করেছিল, এটা বোঝাচ্ছে। এখানে হি দিলে বেশি ভালো হতো, হি হেল্প মি, বা এখানে মঞ্জুর দিয়েছি তাহলে মঞ্জুর দিলে হয়ে যাবে, মঞ্জুর হেল্প মি। আচ্ছা, তাহলে এই মঞ্জুর দিলেই হয়ে যায়। এখানে আপনি যদি সাবজেক্ট নাও দেন তাও কোনো সমস্যা নেই, সাবজেক্ট দিলে হি দিবেন। আচ্ছা, তাহলে তারপরে দেখেন হচ্ছে 24 নাম্বার, টু রেজ ওয়ান্স ব্রোজ। এটার অর্থ হচ্ছে কি জানেন? যে ওই যে মানুষ চোখ চোখ এরকম করে না, কেউ একটা কথা বলে ভ্রু কুঁচকে দেয় না, এরকম করে না, এটাকে বুঝাই, হ্যাঁ, যে সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। এই যে দেখছেন আঁকিবুকি শুরু করে দিছে, এই যে আপনারা স্থির থাকতে পারেন না, এটা হলো অসুবিধা, ধৈর্য ধারণ করতে পারেন না। হ্যাঁ, এই যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে বলে আমাদের রেজাল্ট লাগবে হ্যান ত্যান, হ্যাঁ। আপনার ঢাকা ভার্সিটির পরীক্ষার কতদিন পরে আপনার রেজাল্ট দিবে জানেন? 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পরে রেজাল্ট দেয়। আর বিসিএস পরীক্ষা 3 মাস পরে রেজাল্ট দেয়, 2 মাস পরে রেজাল্ট দেয়। হ্যাঁ, যারা চাকরি প্রার্থী তারা ধৈর্য ধরতে পারে, তো আপনারা কেন পারেন না? হ্যাঁ, রেজাল্ট দিলে তো আমি গুগল ডকে সাথে সাথে দিয়ে দিতে পারি, পরীক্ষা শেষ হওয়ার আগেও দিয়ে দিতে পারি, হ্যাঁ। 2-1 জন পরীক্ষা দিলেও দিতে পারি আমি রেজাল্ট, কিন্তু কথা হচ্ছে ওটা না। হ্যাঁ, যে এখানে রেজাল্ট আর তৈরি করা লাগে, যে 1 থেকে 20, 1 থেকে 15, 10 মেরিট পজিশন দিতে হলে রেজাল্ট তৈরি করা লাগে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে 24 নাম্বার, আর এই 30টা কোশ্চেন তৈরি করতে গেলে লিস্ট 1.5 ঘন্টা টাইম লাগে, বা 1 ঘন্টা টাইম লাগে, হ্যাঁ, যদি আপনি সুন্দর কোশ্চেন সিলেক্ট করতে চান। হ্যাঁ, আর যদি এমনি সুন্দর কোশ্চেন না সিলেক্ট করে জবথবও তুলে দেন, তাও আপনার কিন্তু এই যে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়, বা প্রায় 40-45 মিনিট টাইম লাগে, হ্যাঁ। সে আপনি যদি বলেন যে সুপার ফাস্ট টাইপরাইটারও যদি দেয়, তারও 30-40 মিনিট লেগে যায়। আচ্ছা, এই জায়গায় খেয়াল করেন, তাহলে এই জায়গার অ্যান্সার হবে সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। তাহলে অপশনে আছে সারপ্রাইজ, এটার সব থেকে ভালো অপশন হচ্ছে সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল যদি কোনো অপশন থাকে, হ্যাঁ। কারণ কখনো কখনো আমরা আশ্চর্যিত হই, আবার কখনো কখনো এটা দিয়ে বোঝায়, হ্যাঁ, যে হচ্ছে যে রেইস ওয়ান্স আই ব্রোজ, এটা দিয়ে আমরা অনেক সময় বোঝাই না অনুমতি দেয়া গেল না,
দেখা যাচ্ছে একটা আবদার নিয়ে আপনি আপনার আব্বুর কাছে গেছেন, কখনো যে এরকম আবদার নিয়ে এসছে, তার মানে খুব সারপ্রাইজ হয়েছে। আবার এমন একটা আবদার নিয়ে গেছেন যেটা মানে অনুমোদন পেলেন না, তাহলে অ্যান্সার হচ্ছে সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। সো ডি নাম্বার অপশন কারেক্ট, সারপ্রাইজ। তারপরে দেখেন হচ্ছে 25 নাম্বার কোশ্চেন, কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে, ওয়ার্ড এক্সপ্রেশন। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে ম্যানি এ ফ্লোয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন। শোনেন, ম্যানির পরে নাউনটা প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়, কিন্তু ম্যানি এ খুব ক্লিয়ারলি আমার হচ্ছে বইতে দেওয়া আছে, দেখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশে, নাকি রাইট ফর্ম অফ ভার্বে, মেবি রাইট ফর্ম অফ ভার্বে থাকতে পারে। যাই হোক, দুইটার মধ্যে একটা আছে। টোটাল 30টা না 30টার মতো রুলস, না 30টা না 34-35টা মনে হয় দিয়েছি। 34-35টা রুলস দেখবেন, ওখানেই পাবেন যে ম্যানি এর পরে, ম্যানি এ কিন্তু সিঙ্গুলার, ম্যানি এর পরে নাউনটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আছে, তাহলে দেখবেন। তাহলে ম্যানি এর পরে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ম্যানি এ আর ম্যানির মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। ম্যানি ফ্লোয়ার্স কোনো সমস্যা নেই, কিন্তু ম্যানি এ ফ্লোয়ার হবে, ম্যানি এ ফ্লোয়ার সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে ইজ। ম্যানি এ ফ্লোয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। তারপরে দেখেন ওয়াটার, কি হবে বলেন তো এটার অ্যান্সার? আপনারা বলেন না, আপনারা বললে যত সব সমস্যা হইতেছে ক্লাস। ওয়াটার এক্সাম্পল অফ ভার্ব হবে। হ্যাঁ, ওয়াটার নাউনও হয়, ওয়াটার নাউনও হয়, ভার্ব হয়। হ্যাঁ, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, তাই বলে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। আপনি ভুলটা তো দেখাতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ওয়াটার। আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই ওয়াটার কিন্তু নাউনও হয়, ভার্বও হয়। হ্যাঁ, আই নিড মাস ওয়াটার টু সার্ভাইভ ইন দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন, তাহলে আই নিড মাস ওয়াটার, তাহলে এটা হচ্ছে নাউন। কিন্তু যখন বলেন আই ওয়াটার দ্য প্লান্টস, তখন ওয়াটার কিন্তু ভার্ব। সো এখানে খেয়াল করবেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানকার অপশনের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এটা কি হতে পারে, নাউন অথবা ভার্ব, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তো হতে পারে না। অ্যান্সার হবে হচ্ছে ভার্ব। তারপরে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড, বেটার, উড, রেদার, এগুলোর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে শুধু বেটার না, কিন্তু এর আগে উড ছিল, উড বেটার, সরি এর আগে হ্যাড বেটার ছিল, হ্যাঁ হ্যাড ছিল। তাহলে হ্যাডটাকে আমরা তুলে দিয়েছি। হ্যাঁ, বলছে আমাদের উচিত বা আমাদের উত্তম হবে এক্সামের শিডিউলটা চেক করা। তাহলে হ্যাঁ, বা হ্যাঁ চেক করা, তাহলে অ্যান্সার কি হবে? উই হ্যাড বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন। এখানে হ্যাডটাকে এখানে তো হ্যাড নেই। আরে উজ্জ্ব রাখছে হেড, সব কি কোশ্চেনে দেয়া থাকবে? অনেক সময় দ্যাট উজ্জ্ব রাখে। আবার যদি বলি ডু, এই ডু বলতে কি বোঝায় জানেন? এই ডু কে ভয়েস করা যায়। হ্যাঁ, লেট ইট বি ডান বা লেট সামথিং বি ডান, এই ডু বলতে আপনার সামনে কেউ একজন উপস্থিত আছে, তার মানে তাকে কিছু করতে বলতেছেন। তাহলে হ্যাঁ, ডু সামথিং বা ইউ ডু সামথিং সব সময় থাকবে না, অনেক সময় দ্যাটও উজ্জ্ব থাকে। হুম, যেমন আপনি বলতে পারেন যে হি সেইড, সে বলেছিল হি সেইড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তার মানে হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। হি টোল্ড মি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, মানে কি হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে হচ্ছে উই হ্যাড বেটার চেক দ্য শিডিউল অফ দ্য এক্সামিনেশন, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের কোশ্চেন, কোন এক সালের। তারপরে 28 নাম্বার, ড্যাশ এক্স ওয়ার সার্ভড টু দ্য প্লেয়ার্স। আচ্ছা, এরকম এই সেন্টেন্সটা এরকম ছিল, যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ, the eggs which was the eggs which were boiled, sorry which had been boiled were served to the players। এখন had been বাদ দেন, তাহলে কি হবে? boiled থাকতেছে, এটাকে আবার আপনি সামনে নিয়ে যাচ্ছেন যে boiled eggs were served to the players। সব বাদ যদি দেন, তাও দেখেন নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। কি বসবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ। এক্স একটা নাউন, এক্স একটা কি নাউন, তাহলে এক্স যদি নাউন হয়, এক্স যদি নাউন হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। বয়েলড একটা অ্যাডজেক্টিভ, যে এক্সটাকে বয়েল করা হয়েছিল সেটা প্লেয়ারদের সার্ভ করা হয়েছিল, তার মানে সিদ্ধ করা ডিমগুলো কি ডিমগুলো প্লেয়ারদের সার্ভ করা হয়েছিল। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, বয়েলড। আচ্ছা, ভাইয়া এখানে জিরান্ডের নিয়মটা প্রযোজ্য না? সিরান্ডের নিয়মটা প্রযোজ্য কিনা? কিন্তু জিরান্ড মিনিংটাও তো করতে হবে। হয়ে যায়, মিনিং হয় না। Past participle. এই এগ কি নিজে নিজে বয়েলড হয়ে যায়?
হয় না। হ্যাঁ, আর এখানে তো এটাকে আগে থেকে মানে বয়েলড করা ডিম। শোনেন, আপনি এক্সটাকে বাদ দেন, যদি আপনি জিরান্ড করেন তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে দেখেন, বয়েলিং অর সার্ভ টু দা প্লেয়ার্স। তাহলে বয়েল কোনোদিন সার্ভ করা যায়? বয়েল কি সার্ভ হয়েছিল? বয়েল করা এগ মানে হচ্ছে সিদ্ধ করা এগ গুলো সার্ভ করা হয়েছিল। হ্যাঁ, এই যে জিরান্ড আর পার্টিসিপলের ক্লাসে আমি কিন্তু বোঝাইছি এই জিনিসটা, যে এ রোলিং স্টোন আর এ ফ্লাইং বার্ড গ্যাদার্স নো মস, মানে কি এ বার্ড ইজ ফ্লাইং, মানে দেখেন খেয়াল করেন যে হচ্ছে জিরান্ড হয় আর কখন পার্টিসিপল হয় আর কখন এটা সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে কি যাবে না, এগুলো বুঝতে হবে মিনিংগত দিক থেকে। হ্যাঁ, যে এটা কেন আমাদের দেখেন জিরান্ড আর পার্টিসিপলের মধ্যেও এটা কিন্তু বোঝা যায় যে এ ফ্লাইং বার্ড মানে এ ফ্লাইং বার্ড মানে কি এ বার্ড ইজ ফ্লাইং, তার মানে এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর জিরান্ড কখন, যেমন দেখেন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বা ওয়াকিং ইন দা ফিল্ড ইজ এ গুড এক্সারসাইজ। এক্ষেত্রে করা যায় যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে ওয়াকিং মানে হাঁটা, হ্যাঁ হাঁটাটা গুড এক্সারসাইজ, এটা ঠিক আছে, হাঁটাটা গুড এক্সারসাইজ। বা স্মোকিং ব্যাড হ্যাবিট। কিন্তু এখানে বলছে বয়েল, আপনি এক্সট্রাকে যদি বাদ দেন, অবজেক্টকে বাদ দিলেও মিনিং দেবে, তাহলে জিরান্ড হবে। খেয়াল করেন, যেমন হচ্ছে কি, হ্যাঁ যেমন যেমন কি যেমন হচ্ছে আপনি এই যে হচ্ছে, কিন্তু এটা বয়েলিং আর সার্ভ হয় না, সো এটাকে আপনি জিরান্ড নিতে পারবেন না। এটা নিয়ে আরেকটু গবেষণা করবেন এবং আমার ওই যে আমার এই ক্লাসটা দেখবেন, জিরান্ড আর পার্টিসিপলের ক্লাসটা দেখবেন। হ্যাঁ, ওইটা লিংক আমার কাছ থেকে নিয়ে নেবেন। কারণ হ্যাঁ, আচ্ছা, তারপরে মিনিংগত দিক থেকে হচ্ছে না, এই জন্য আমাদের নিতে পারবো না বি নাম্বার, সি নাম্বার নিব। হ্যাঁ, আপনার কথা খুবই আসতেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, অর্ধেক আসতেছে না, আপনি আমাকে মেসেজ দিয়েন। আচ্ছা, হি রানস ফাস্ট, হিয়ার দ্য ওয়ার্ড ফাস্ট ইজ। আচ্ছা, যদি ফাস্ট কখনো লিঙ্কিং ভার্বের পরে বসে তখন অ্যাডজেক্টিভ হবে, আর বাকি সব ক্ষেত্রে ফার্স্ট ভার্ব হবে, অ্যাডভার্ব হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবেন, যদি লিঙ্কিং ভার্বের পরে আসতো, লিঙ্কিং ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, টেস্ট, ফিল, সাউন্ড, হ্যাঁ, বিকাম, অ্যাপিয়ার, এগুলোর পরে আসলে এগুলো হচ্ছে কি হবে, হ্যাঁ অ্যাডজেক্টিভ হবে। আর হি রানস ফাস্ট, হ্যাঁ, বা হি রানস স্লোলি, এটা কিন্তু অ্যাডভার্ব। সো অ্যান্সার হবে আমাদের এখানে, হ্যাঁ ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, কারণ রানস কোনো লিঙ্কিং ভার্ব না, রেগুলার ভার্ব, এদের পরে হচ্ছে কি হবে, অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, কি বলেন তো, আই এম কনসিডারিং টু হেল্পিং সোনিয়া ড্যাশ দ্য ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে কনসিডারের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়, এখানে আসলে টুটা দেওয়া ঠিক হয়নি, হ্যাঁ। হ্যাঁ, আমি পরে বলতেছি। তাহলে কনসিডারিং এর পরে ডিরেক্ট ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, তাহলে আই এম কনসিডারিং হেল্পিং বলার দরকার ছিল। তাহলে আই এম কনসিডারিং হেল্পিং ঠিক আছে, কোনো সমস্যা নেই, আই এম কনসিডারিং হেল্পিং সোনিয়া। আচ্ছা, হেল্পের পরে হেল্প যে অবস্থায় থাকুক না কেন, হেল্পিং, টু হেল্প, হ্যাঁ যাই থাকুক না কেন, এদের পরে যদি ডুয়ার রিসিভার ব্যক্তি বস্তু থাকে, তখন এটা পজিটিভ ভার্বের কাজ করে। আর হেল্প পজিটিভ ভার্বের কাজ করলে সাবজেক্ট, এই যে অবজেক্টের পরে, হ্যাঁ আমাদের ইনফিনিটিভ অথবা ভার্বের বেস ফর্মটা নিতে পারবো আমরা। হ্যাঁ, বেস ফর্ম বা ইনফিনিটিভটা নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যদি অপশনে আবার ডিসকাস করতেছেন, ভাইয়া আপনি মিউটে আছেন। ওই যে আপনাদের মিউট করতে যাই, আমি মিউট হয়ে গেলাম, কারণ আমি তো দুইটা জিনিস ইউজ করতেছি, ল্যাপটপে ইউজ করতেছি, আবার হচ্ছে ফোনও ইউজ করতেছি। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন, কনসিডারিং এর পরে হেল্পিং দিলেই হতো, টুটা এখানে দেওয়া লাগবে না, হ্যাঁ টুটা ভুলে আমি দিয়ে ফেলেছি। তাহলে দেখেন, আই এম কনসিডারিং হেল্পিং, কনসিডারিং যে অবস্থায় থাকুক এদের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে।
এবং হেল্পিং যে অবস্থায় থাকুক, মানে হেল্পিং যাই থাকুক, এদের পরে যদি আমাদের ডুয়ার বা রিসিভার থাকে, ব্যক্তি বা বস্তু থাকে, হ্যাঁ, তাহলে এই হেল্প পজিটিভ ভার্বের কাজ করে, আর এইখানে হেল্পিং পজিটিভ ভার্বের কাজ করেছে। এরপরে ব্যক্তি বস্তু ডুয়ার রিসিভার যাই থাকুক না কেন, হ্যাঁ, এদের পরে আমরা ইনফিনিটিভটাও নিতে পারবো, ভার্ব ওয়ানটাও নিতে পারবো। যদি এ প্লাস বি থাকতো তাহলে আমরা ডি নাম্বারে, যদি এমন থাকতো এ প্লাস বি, তাহলে ডি নাম্বার অপশনটা নিতে পারতাম। যেহেতু এরকম কিছু নাই, সো ভার্ব ওয়ানটা নিবেন। হ্যাঁ, এটাই যুক্তিসঙ্গত, কারণ হ্যাঁ বিভিন্ন বইতে আপনারা দেখবেন, হ্যাঁ, যে হচ্ছে এটাই। আর ভাইয়া যারা আবার আমরা আবার একটা infinitive জিনিস দিছি, মনে রাখেন যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে আবার ভার্বের সাথে আইএনজি হয়। বলেন, আপনার কোশ্চেন বলেন। আমরা যারা ইনফিনিটিভ দিছি তাদেরটা কি ভুল বলে গণনা করা হবে? হ্যাঁ, তাদেরটা ভুল বলে গণনা করা হবে। কারণ কারণ একটা জিনিস দেখবেন যে হচ্ছে হচ্ছে আপনার ব্রিটিশ আগে কি বিমান প্রায়োরিটি পাবে? ডুয়ার না, এখানে ডুয়ার রিসিভার যাই থাকুক না কেন, এখানে হেল্পের পরে ডুয়ার রিসিভার আর যাই ব্যক্তি বস্তু যাই না যাই বলেন না কেন, এখানে হচ্ছে আপনার ভার্ব ওয়ানটাও নেওয়া যাবে, আবার ইনফিনিটিভটাও নেওয়া যাবে। হ্যাঁ, তবে হচ্ছে আপনারা ইংরেজি ডিকশনারি বই খুলবেন, বা লংম্যান খুলবেন, বা হার্ভার্ড খুলবেন, হার্ভার্ড এই ডিকশনারি গুলো খুলবেন, এদের ব্যবহার গুলো দেখবেন, বা হচ্ছে আপনারা যে হচ্ছে গুগলে সার্চ দিবেন, এখানে দুইটাই আসে। হ্যাঁ, ঠিক আছে, তবে হচ্ছে আমাদের হেল্পের পরে ভার্ব ওয়ানটা হচ্ছে বেশি প্রিফারেবল। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যখন আপনারা দেখবেন যে বারাক ওবামা, বা হচ্ছে আপনার এই যে হিলারি ক্লিনটন, বা হচ্ছে এই যে যারা স্ট্যাটাস দেয়, তারা কিন্তু এটা ইউজ করে হেল্পের পরে। এই যে আমাদের এখন এই যে কমলা হ্যারিস, উনি কিছুদিন আগেও একটা স্ট্যাটাস দিয়েছে, দেখবেন ওখানে হেল্পের পরেও বেস্ট ফর্মটাই ইউজ করছে। যাই হোক, আমি ওটা বলতেছি না, বিভিন্ন ডিকশনারিতে বা বিভিন্ন বইয়ে এটাকে প্রিফারেন্স দেয়। তো আমাদের সলভটা নিবেন এখানে। এই ধরনের কোশ্চেনে যদি ইনফিনিটিভ বা ভার্বের বেস্ট ফর্ম থাকে, তাহলে বা প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই নিবেন। আচ্ছা, এটা এটা হচ্ছে আমি এক ভাইয়ের শীট থেকে আমি আমার সময় পড়েছিলাম, যিনি এখন ফরেন ক্যাডার, ওনার পোস্টিং হচ্ছে আমেরিকায়। উনি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছিল যে হচ্ছে এটা এটা হচ্ছে বেস্ট ফর্মটা যদি দুইটা অপশনে এইভাবে থাকে, তাহলে হচ্ছে বেস্ট ফর্মটা নিবেন। হ্যাঁ, হ্যাঁ, এবং বিভিন্ন বইতে বা বিভিন্ন ডিকশনারিতে দেখবেন, হ্যাঁ, যে হচ্ছে এটাই বেশি ব্যবহার হয়। আপনাদের চোখের সামনে হয়তো বা পড়তে পারে ইনফিনিটিভ, কারণ আপনারা ওই ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ভাইয়া হ্যাঁ, এইগুলো দেখতেই অভ্যস্ত। যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্ব আসলে কিন্তু আইএনজি হয়। হ্যাঁ, বলেন। ভাইয়া ভাইয়া একটা ওই আপনার ইয়াতে এখানে একটা ইয়া দিছি, কোশ্চেন দিছিলাম ইনবক্স ইয়া দেখেন তো, এখানে চ্যাট বক্সে দেখেন তো একটু, ওইটা একটু এক্সপ্লেন করে দেন ভাইয়া। ওইটা আপনি আমাকে ইনবক্স করেন, এক্সপ্লেইন করে দিবানে। হ্যাঁ, এখন করেন না ভাইয়া, এখন তো ক্লাস আছে না, মানে একটা শুধু সাডেনলি ওয়ান অফ দা এই হুইলস আজকে দাঁড়ান 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 আচ্ছা, আপনার কোশ্চেন আমাকে ইনবক্সে দেন, তাহলে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমি দিছি, এখানে দিছি তো ভাইয়া, চ্যাট বক্সে দিছিলাম, দিছি এখন। আচ্ছা, দেখি। শোনেন, আপনার চ্যাট না এটা, এখানে অনেকের চ্যাট আমার কাছে আসে, আপনি তো শুধু আপনার চ্যাটটাই দিয়েছেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে দিচ্ছি। আপনি আমাকে যদি ইনবক্সে দিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনার কোশ্চেনটা সলভ করে দিতে পারি। হ্যাঁ, আমার মেসেঞ্জারের ইনবক্সে দিয়েন, তাহলে আপনি কখন দিয়েছেন এগুলো আমার সব চেক করা লাগবে। ভাইয়া দিছি, একটু দেখুন দেখুন। হুম, হ্যাঁ, বলেন। সাডেনলি ওয়ান অফ দা হুইলস কেম অফ, হ্যাঁ, এখানে অফটা হচ্ছে অ্যাডভার্ব। Adverb. হ্যাঁ, যদি বলেন স্ট্যান্ড আপ, তাহলে স্ট্যান্ড নামক ভার্বের পরে যে প্রিপজিশনটা আসলো, সেটা প্রিপজিশন না, সরি, এটা তো অ্যাডভার্বই, এটা হচ্ছে অ্যাডভার্ব। শোনেন, প্রিপজিশন যদি হতো তাহলে এরপরে কোনো নাউন প্রোনাউন থাকতো, কারণ প্রিপজিশনের সংজ্ঞাই প্রিপজিশন কি বলতেছে জানেন, যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপজিশন, হ্যাঁ, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। এটা কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে? এই অপের না, পরে, অপের পরে কোনো নাউন প্রোনাউন আছে? আছে নাই। নাকি?
যদি থাকতো এবং ভার্বের সাথে কোনো সম্পর্ক তৈরি করতো বা অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করতো তাহলে প্রিপজিশন হতো। হ্যাঁ, তাহলে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড ডাউন এগুলো হচ্ছে এই যে আপ ডাউন বা আপনি যেটা লিখছেন কেম অফ, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের পরে অ্যাডভার্ব বসে। হ্যাঁ, যেমন হচ্ছে হি ওয়ার্কস স্লোলি, এই যে স্লোলি অ্যাডভার্ব। অনেক সময় এই যে ফলোইং, অনেক সময় ফলোইং যদি দুইটা ওয়ার্ডকে এইভাবে সম্পর্ক স্থাপন করে নাউনের আগে বসে, তাহলে এই ফলোইং ওয়ার্ডটাও প্রিপজিশন হয়ে যায়। হ্যাঁ, এইভাবে বাক্যের পজিশন জি দেখে ভাই। বুঝতে হবে যে আসলে কি হবে এটা। হ্যাঁ, তাহলে জি আপনি ভাই, এটা 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 বুঝছেন নাকি? বুঝছি। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই।